আজ আপনাকে আরও একটা হাড়হিম করা ঘটনার কথা শোনাব। আমি আশা করছি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই কাহিনীটা মন দিয়ে শুনবেন। যেভাবে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার নাম ইকবাল কবির। আমার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার অন্তর্গত ভবানীপুর গ্রামে। অফিসের কাজের চাপে অনেক ব্যস্ত থাকতে হয়, তাই ভেবেছিলাম ঘটনাটি রেকর্ড করে পাঠাবো। কিন্তু পরক্ষণেই মনে হলো আপনার ভরাট কণ্ঠে এই ঘটনাটি শুনলে বোধহয় অনেক বেশি ভয়ঙ্কর এবং সুন্দর লাগবে, তাই শেষমেশ লিখে পাঠালাম। যদি ভালো লাগে তবে অবশ্যই পড়ে শোনানোর অনুরোধ রইল। আর হ্যাঁ, আমি হয়তো খুব গুছিয়ে লিখতে পারিনি, সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু এই গল্পের গভীরে যাওয়ার আগে আমাদের বাড়ির পরিবেশটা আপনার জানা দরকার। আমাদের বাড়ির ঠিক পাশেই একটা বিশাল বড় বিল আছে। সেখানে শুকনো মৌসুমে প্রচুর পরিমাণে ধান চাষ করা হয়, আর বর্ষার সময় পুরো এলাকাটা পানিতে একদম থই থই করে। আমার বাবা আর চাচারা মিলে মোট 5 ভাই আর 2 বোন। এই ঘটনাটি আসলে ঘটেছিল আমার দাদির ছোট ভাইয়ের সাথে। ওনার নাম আব্দুর রহমান। আমরা সবাই ওনাকে নানা ভাই বলেই ডাকতাম। আমার দাদির বাবার বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি গ্রামেই ছিল। সেই সময়ে এখনকার মতো হাতের কাছে সব পাওয়া যেত না, তাই আমাদের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য নির্দিষ্ট হাটের দিন ছাড়া আর কোনো উপায় ছিল না। আমার সেই আব্দুর রহমান নানা তখন হাট করতে যেতেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে। আমাদের গ্রাম থেকে যমুনা নদী পার হলেই সেই নামকরা হাট। নদীপথে সেখানে যেতে হতো এবং অনেক পথ আবার পায়ে হেঁটেও পার হতে হতো। যাই হোক, এবার মূল ঘটনায় ফিরে আসি। ঘটনাটি ঘটেছিল 1970 দশকের মাঝামাঝি সময়ে। তখন আমার বাবা বয়সে খুবই ছোট। আমার দাদি সেদিন বাবাকে সাথে নিয়ে ওনার বাবার বাড়িতে গিয়েছিলেন, মানে আমার বাবার নানার বাড়িতে। এদিকে আমার দাদা যাওয়ার সময় দাদিকে কড়া করে বলে দিয়েছিলেন যে কাল সকাল সকাল যেন ফিরে আসে, কারণ ধান সিদ্ধ করার কাজ আছে। দাদিও হ্যাঁ বলে চলে গিয়েছিলেন। নানার বাড়ি গিয়ে বাবা তো মহা খুশি, সবার সাথে মিলেমিশে খেলাধুলা করছে। কিন্তু সন্ধ্যা হতেই বাবা তার মামা আব্দুর রহমানের কাছে ভূতের গল্প শোনার জন্য একদম বায়না ধরে বসল। নানা অগত্যা রাজি হলেন এবং রাতের খাবার শেষ করার পর আরাম করে বসে গল্প শুরু করলেন। নানা আব্দুর রহমান বলতে শুরু করলেন, তাহলে শোনো, এটা কোনো বানানো গল্প না রে, এটা আমার সাথে ঘটে যাওয়া একদম ধ্রুব সত্য একটা ঘটনা। নানা বলতে লাগলেন, তো নানা সেদিন আমাকে হাটে পাঠিয়েছিলেন একটা মাছ ধরার নতুন জাল কেনার জন্য, কারণ এনায়েতপুরের হাটের জালের মান খুব ভালো ছিল। তো আমি সকালবেলাতেই বাড়ি থেকে বের হয়ে পড়লাম। বাড়ি থেকে স্থলচর পর্যন্ত তো আমাকে হেঁটেই যেতে হলো। সেখান থেকে নৌকায় উঠলাম। হাটে গিয়ে সুন্দর দেখে একটা জালও কিনলাম। জাল কিনে হাট থেকে বের হয়ে নদীর ঘাটে আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিল। এরপর নৌকায় উঠলাম, নৌকা ছাড়ল। আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, আকাশ ছিল একদম পরিষ্কার। নৌকায় আসার পথে বেশ কয়েকজন মানুষের সাথে পরিচয় হলো। তাদের সাথে এটা ওটা গল্প করতে করতে কখন যে নৌকা ঘাটে এসে পৌঁছালো টেরই পেলাম না। স্থলচর ঘাটে যখন এসে পৌঁছালাম তখন মাগরিবের ওয়াক্ত শেষ হয়ে গেছে। নৌকা থেকে নেমে আমরা সবাই যে যার গন্তব্যের দিকে দ্রুত হাঁটতে শুরু করলাম। যেহেতু আমাদের সবার বাড়ি একই এলাকায় ছিল, তাই মাইল দুয়েক একসাথে হাঁটার পর একে একে সবাই যার যার বাড়ির দিকে মোড় নিল। সবশেষে কেবল একজন ব্যক্তি আমার সাথে বাকি ছিল। তার বাড়ির একদম কাছে চলে আসার পর সে আমাকে অনুরোধ করে বলল, ভাই, রাতটা বরং আমার বাড়িতেই থেকে যান, কাল সকালে না হয় বাড়ি ফিরবেন। একটা কথা বলে রাখা ভালো, সেখান থেকে নানার বাড়ি আসতে গেলে আমাদের ধলেশ্বরী নদী পার হতে হতো। যদিও তখন সেই নদীতে খুব একটা পানি ছিল না, মাঝে মাঝে একটু আধটু পানি হতো, আর নদীর চরে বোরো ধান লাগানো হয়েছিল। আমি লোকটাকে বললাম, না না ভাই, আমি ঠিক চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না আমার।
লোকটি আমাকে থাকতে খুব জোরাজুরি করল এবং সাবধান করে দিয়ে বলল যে নদীর কাছে রাতের বেলা নানা ধরনের বিপদ হতে পারে। কিন্তু আমি তার কথায় মোটেও পাত্তা দিলাম না। তাকে বিদায় দিয়ে একা রওনা হলাম। আর সত্যি বলতে সেই সিদ্ধান্তটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এরপর যা ঘটল তা কল্পনা করাও কঠিন। তখন আমি একদম একা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার রাত, বাতাসের সেই সাঁই সাঁই শব্দ যেন কানে তালা লাগিয়ে দিচ্ছিল। নদীতে লাগানো বোরো ধানের পাতায় বাতাস লেগে এক অদ্ভুত এবং গা ছমছমে পরিবেশ তৈরি হয়েছিল। তখন ঘড়িতে সময় সম্ভবত রাত 10টার মতো হবে। আমি খুব দ্রুত পায়ে হাঁটছি যাতে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি। কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ দেখলাম একটা ধবধবে সাদা ঘোড়া বোরো ধান খাচ্ছে। আমি মনে মনে খুব বিরক্ত হলাম এবং বললাম, এত কষ্ট করে মানুষ এই ধানগুলো লাগিয়েছে, আর কোনো কাণ্ডজ্ঞানহীন মানুষ এই ঘোড়াটাকে এখানে ছেড়ে রেখেছে? এটা তো অন্যের অনেক বড় ক্ষতি করছে। তখন আমার মনের ভেতর ভয় বা ডর বলতে কিচ্ছু ছিল না, শুধু রাগ হচ্ছিল। যাই হোক, আরও কিছুক্ষণ সামনে যাওয়ার পর দেখি সেখানে আরও দুটি ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। ঘোড়াগুলোর ওপর আমার প্রচণ্ড মেজাজ খারাপ হলো। কিন্তু একা মানুষ, আমি আর কী বা করতে পারি? তবে আসল রহস্যটা তো তখনও শুরুই হয়নি। ভেবে দেখুন তো, মাঝরাতে আপনি একা এক নির্জন চরে, আর একদল ঘোড়া আপনাকে ধাওয়া করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, ওরা ধান খাচ্ছে ঠিকই, কিন্তু এক গাছি ধানও নষ্ট হচ্ছে না। আমি তখন একদম একা। ভাবলাম, এই মাঝরাতে যদি এখন ধান গোছাতে বসি তবে বাড়ি ফিরতে ফিরতে রাত কাবার হয়ে যাবে। তাই আর দেরি না করে আবার হাঁটা শুরু করলাম। কিন্তু কিছু দূর যেতেই আমার কলিজা শুকিয়ে গেল। দেখি সামনে আরও কয়েকটা ঘোড়া একইভাবে ধান খাচ্ছে। এবার ঘোড়াগুলো আমার অনেক বেশি কাছে ছিল। আমি খুব ভালো করে খেয়াল করলাম, ওরা ধান চিবিয়ে খাচ্ছে ঠিকই, কিন্তু ধানের কোনো ক্ষতিই হচ্ছে না। ধানগুলো যেমন ছিল তেমনই আছে। তখনই আমার মনে খটকা লাগলো, এটা কোনোভাবেই স্বাভাবিক ঘোড়া হতে পারে না। নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আমার ওপর নজর দিয়েছে। ভয়ে ভয়ে একটা বিড়ি ধরিয়ে নিলাম। ছোটবেলা থেকে শুনেছি এসব জিনিস নাকি আগুন দেখলে ভয় পায়, কিন্তু বিড়ির আগুন দেখে ঘোড়াগুলোর কোনো ভাবান্তরই হলো না। আমি হাঁটার গতি বাড়ালাম, আর চোখে পেছনে তাকিয়ে দেখি ঘোড়াগুলোও ঠিক আমার পেছন পেছন আসছে। তখন আমি সত্যি সত্যি অনেক ভয় পেয়ে গেলাম। কিন্তু আসল আতঙ্ক তো তখনও শুরুই হয়নি। যখন দেখলাম ওরা আমার সব মুভমেন্ট বুঝতে পারছে, আমি যত জোরে হাঁটি ওরাও ঠিক ততটাই গতি বাড়িয়ে দেয়। তখন কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। বারবার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ দিন। লোকটির কথা শুনে কেন যে তার বাড়িতে রাতটা কাটালাম না। এখন আর আফসোস করে কি লাভ? চারপাশে শুধু নদীর চর, কোথাও ছোপ ছোপ পানি তো কোথাও গভীর জল। এখান থেকে সামনের গ্রামটা অনেক দূরে। প্রাণপণে দৌড়ে গেলেও অন্তত 10-15 মিনিট লাগবে। বাঁচার কোনো আশাই দেখছিলাম না। তবুও জীবনের মায়ায় জ্ঞান শূন্য হয়ে এক দৌড় দিলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মানুষের চেয়ে ঘোড়া কয়েক গুণ জোরে দৌড়াতে পারে, অথচ ওরা একদম আমার সমান গতিতে দৌড়াচ্ছিল, যেন আমাকে নিয়ে খেলছে। সব থেকে ভয়ের ছিল ওদের চাউনি। ওরা বারবার আমার দিকে তাকিয়ে তাকিয়ে দৌড়াচ্ছিল। ঠিক তখনই দূরে একটা মিটমিটে আলোর ঝলকানি দেখতে পেলাম। ওইটুকুই ছিল আমার শেষ ভরসা। আমি আলোর দিকে লক্ষ্য করে আরও জোরে ছুটলাম। কাছে গিয়ে দেখি ওটা একটা বেদেদের নৌকার কুপির আলো। আমি চিৎকার করে সাহায্য চাইলাম। নৌকা থেকে এক লোক বেরিয়ে এসে দ্রুত আমাকে ওপরে টেনে তুলল। আর আমি নৌকায় উঠতে না উঠতেই ঘোড়াগুলো একদম কিনারায় এসে দাঁড়ালো। ওদের চোখগুলো ছিল আগুনের গোলার মতো জ্বলজ্বলে, মুখে এক চরম রাগান্বিত ভাব। আর তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ঘোড়াগুলোর ভেতর থেকে মানুষের মতো কণ্ঠস্বর ভেসে এলো। ওরা লোকটিকে বলছিল আমাকে যেন পারে নামিয়ে দেওয়া। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে?
নৌকার লোকটি কিছুতেই রাজি হল না। অনেক কথা কাটাকাটির পর ঘোড়াগুলো একসময় সেখান থেকে চলে গেল। সারা রাত আমি ওই নৌকাতেই ভয়ে সিটিয়েছিলাম। পরদিন সকালে কোনো মতে বাড়ি ফিরে আসি। এই বলেই নানা তার গল্পটি শেষ করলেন। এটি একদমই একটি সত্য ঘটনা। ওই চরের আশেপাশে আরও অনেক গা ছমছমে ঘটনা ঘটে, যা আমি আপনাদের পরে লিখে জানাব। সবাই ভালো থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের পরবর্তী ঘটনায়। ভূত.com প্রেজেন্টস অচিনপুর, হান্টেড বাই আ টেল। হারিয়ে যাই ভয়ের রাতে, অচিনপুরের এই দুঃস্বপ্নে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের সাথেই আছেন। আপনারা তো জানেনই, অচিনপুরে আমরা সেই ঘটনাগুলি শোনাই যা আপনারা নিজেরা অনুভব করেছেন বা বন্ধুদের সাথে শেয়ার করেছেন। চলুন তবে দেরি না করে বন্ধুর পাঠানো পরের ভয়ের গল্পে হারিয়ে যাই। যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনি কি কখনো ভেবেছেন বই পড়ার সাধারণ একটা শখ কিভাবে একজন মানুষের নেশায় পরিণত হতে পারে? আর সেই নেশা যদি তাকে এক অন্ধকার রহস্যের দিকে ঠেলে দেয়, তবে কেমন হবে? আজ আপনাদের এমন এক মায়ের গল্প শোনাব, যার বই পড়ার নেশা শুধু তার পরিবারের ভাগ্যই বদলায়নি, বরং তাদের জীবনকে এক অদ্ভুত গোলক ধাঁধায় ফেলে দিয়েছিল। এই ঘটনার প্রতিটি পর্ব আপনাকে চমকে দেবে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনাটি আমার বন্ধুর বাবার মুখে শোনা। আজ থেকে বেশ অনেক বছর আগের কথা। ঢাকার এক নিরিবিলি আর অখ্যাত এলাকায় আমার এক আত্মীয় থাকতেন। সম্পর্কে তিনি আমার চাচি হতেন। চাচি খুব সাধারণ এবং গরিব ঘরের একজন মানুষ ছিলেন। তার স্বামী মারা গিয়েছিলেন এই ঘটনার কয়েক বছর আগেই। 8 ছেলেমেয়ের এক বিশাল সংসার ছিল তার। 3 ছেলে আর 5 মেয়ে। একা হাতে এত বড় একটা সংসার চালানো যে কতটা কঠিন ছিল তা আপনারা বুঝতেই পারছেন। চাচি খুব বেশি পড়াশোনা জানতেন না, শুধু খবরের কাগজ আর সাধারণ বইপত্র পড়ার মতো জ্ঞান তার ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তার পড়ার প্রতি এক অদ্ভুত টান ছিল। কোনো বই, পত্রিকা কিংবা ম্যাগাজিন হাতে পেলেই তিনি সব কাজ ফেলে তাতে ডুবে যেতেন। দিনের বেলা তিনি সেলাইয়ের কাজ করে বাচ্চাদের অন্ন সংস্থান করতেন, সন্ধ্যায় তাদের কোরআন পড়াতেন আর সারা রাত জেগে পুরনো বই আর পত্রিকা পড়তেন। কিন্তু এখানে একটা বড় টুইস্ট আছে। এই পড়ার নেশা যখন ধীরে ধীরে পাগলামির পর্যায়ে চলে গেল, তখন পাড়ার একজন তাকে এক অদ্ভুত বুদ্ধি দিল। তিনি বললেন, চাচি, আপনি যে ওখান থেকে পুরনো কাগজ আর বই চেয়ে আনেন, তার চেয়ে বরং কিছু টাকা জমিয়ে একটা ঠেলা গাড়ি ভরে পুরনো বই কিনে আনুন। ঘরের একটা রুমকে লাইব্রেরি বানিয়ে ফেলুন। এতে আপনার পড়ার শখও মিটবে, আবার কিছু টাকা আয়ও হবে। চাচির মাথায় কথাটা বেশ ভালোভাবেই গেঁথে গেল। আশেপাশের মানুষও তাকে সাহায্য করতে এগিয়ে এলো। অনেকে দয়া করে তাদের পুরনো বই পত্রিকা তাকে দিয়ে দিলেন। যারা আগে পুরনো কাগজওয়ালার কাছে বই বিক্রি করতেন, তারা এখন সেগুলো চাচিকে দিতে শুরু করলেন। এখন দেখার বিষয় হলো, এই লাইব্রেরি কি আসলেই তার ভাগ্য বদলে দিল? কিন্তু এখানে একটা গোপন কথা আছে যা কেউ জানত না। যাই হোক, চাচি নিজের জমানো টাকায় ঠেলাগাড়ি ভর্তি করে ডজন ডজন পুরনো বই কিনে আনলেন। খুব অল্প সময়ের মধ্যেই তার ঘরে একটা বেশ বড়সড় লাইব্রেরি তৈরি হয়ে গেল। এলাকার ছেলেমেয়েরা সেখান থেকে ভাড়ায় বই নিতে শুরু করল। এর ফলে চাচির সংসারে অভাবের কালো মেঘ কাটতে শুরু করল। এখন শুধু তার নিজেদের পড়ার বই জুটত তাই নয়, সংসারের চুলাও ঠিকঠাক জ্বলতে শুরু করল। ধীরে ধীরে চাচি সেলাইয়ের কাজ ছেড়ে দিলেন এবং দিন রাত শুধু বইয়ের জগতেই ডুবে থাকতে লাগলেন। কিন্তু এখানেই শেষ নয়, আসল রহস্য তো এখন শুরু হবে। চাচির এই পড়ার নেশা এতটাই বেড়ে গেল, তার ছেলেমেয়েরা রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠল। বেচারি মেয়েরা ঘরের কাজ সামলাতো, আবার বাইরে গিয়েও খাটুনি করত। আর চাচিকে দেখা যেত সারাদিন লাইব্রেরির এক কোণে বইয়ের স্তূপের মধ্যে বোঁদ হয়ে বসে আছেন। নতুন নতুন বই খোঁজা আর পুরনো বইয়ের বাজার থেকে অদ্ভুত সব বই সংগ্রহ করা তার নেশা হয়ে দাঁড়িয়েছিল। এক সময় তিনি লাইব্রেরিতে সাধারণ মানুষের আসা যাওয়া বন্ধ করে দিলেন। নিজেকে একটা ছোট ঘরে আটকে ফেললেন, যেখানে শুধু ছিল পুরনো বইয়ের স্তূপ।
লাইব্রেরি থেকে যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চলত। চাচির বড় ছেলে আহমেদ আমার সমবয়সী ছিল, তাই সে আমার খুব ভালো বন্ধুও ছিল। আমরা প্রতিদিন তাদের বাড়িতে যেতাম। এমনকি তার এক মেয়ের সাথে আমার সম্পর্কের কথা সবাই জানত। আমার মা তাকে খুব পছন্দ করতেন। এবার শুনুন আসল ঘটনা। চাচির সবকটি মেয়েই খুব সহজ সরল আর লক্ষ্মী ছিল। সবাই তাদের খুব প্রশংসা করত। আমার মা সেই সময়েই চাচির ৩ মেয়ের জন্য খুব ভালো আর সম্ভ্রান্ত পরিবারে বিয়ের ব্যবস্থা করে দিয়েছিলেন। এখন শুধু ২ মেয়ে বাকি, যাদের একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। চাচি আবার ঘরের কাজে একটু মন দিতে শুরু করলেন। তবে হ্যাঁ, রাতে তিনি তার সেই ছোট্ট ঘরটা বন্ধ করে বই পড়তেন। আমার মা মনে করতেন মেয়েদের বিয়ের চিন্তায় হয়তো তিনি বড্ড চাপে ছিলেন, তাই বইয়ের মধ্যে শান্তি খুঁজতেন। এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক, তাই তিনি নিশ্চিন্ত ছিলেন। কিন্তু ঠিক তখনই যেন একটা মিরাকল ঘটে গেল। চাচি যেই না আবার লাইব্রেরির হাল ধরলেন, অমনি তার ব্যবসা তরতর করে বাড়তে শুরু করল। পুরনো বইয়ের পাশাপাশি এখন নতুন বইও আসতে শুরু করল। এমনকি এমন সব দামি কোর্সের বই সেখানে পাওয়া যেত যা সাধারণ ছাত্রছাত্রীদের কেনা প্রায় অসম্ভব ছিল। দূর দূরান্ত থেকে মানুষ বই কিনতে আসতে লাগল। চাচি লাইব্রেরির পাশের ঘরটা ভেঙে সেটাকেও লাইব্রেরির সাথে জুড়ে দিলেন এবং একটা বড় স্টেশনারি দোকান খুললেন। অবাক করার মতো বিষয় হল, পুরো শহরের ছাত্রছাত্রীরা এই লাইব্রেরিতে ভিড় করতে শুরু করল। চাচির ঘরে এখন টাকার ঢল নামল। সেই পুরনো জীর্ণ বাড়িটি এখন এক বিশাল ৩ তলা দালানে পরিণত হয়েছে। কিন্তু এখানেই কি সব শেষ? মোটেও না। এখন এই গল্পের সবচেয়ে অদ্ভুত অংশটি শুরু হতে যাচ্ছে। চাচির বড় ছেলে আহমেদ যখন উচ্চশিক্ষার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন চাচি তাকে বললেন, আগে ২ বোনের বিয়ে দেই, তারপর চাস। একটা কথা বলে রাখি, চাচি বরাবরই খুব কম কথা বলতেন, কিন্তু যখন থেকে তাদের অবস্থা ভালো হলো, তিনি যেন পুরোপুরি বোবা হয়ে গেলেন। খুব দরকার না হলে তিনি মুখই খুলতেন না। সারাদিন চুপচাপ থাকতেন আর রাতভর সেই বন্ধ ঘরে বই পড়তেন। আমরা জানতাম চাচি সারা রাত জেগে পড়েন, কারণ দিনের বেলা তিনি অনেক বেলা পর্যন্ত ঘুমাতেন। খুব দ্রুতই চাচির বাকি ২ মেয়ের বিয়ের আয়োজন সম্পন্ন হয়ে গেল। কাকতালীয়ভাবে আমার এক সহকর্মী মকবুলের সাথে অন্য মেয়েটির বিয়ে ঠিক হলো। একই দিনে আমাদের ২ বন্ধুর বিয়ে সম্পন্ন হলো। চাচি বিয়েতে এত যৌতুক দিলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব সেরা জিনিস দিয়ে তিনি মেয়েদের ঘর ভরিয়ে দিলেন। বিয়ের পর আহমেদ আমেরিকা চলে গেল আর ছোট ২ ছেলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। চাচি তার সেই পুরনো রুটিনেই জীবন কাটাতে লাগলেন। কিন্তু বিয়ের ১ বছর পার হতে না হতেই যেন শনির দশা শুরু হলো। চাচি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। অনেকদিন পর্যন্ত তিনি কাউকে বুঝতে দেননি যে তিনি অসুস্থ, কিন্তু যখন ব্যথা আর সহ্য করতে পারছিলেন না, তখন তিনি ডাক্তারের কাছে যেতে বাধ্য হলেন। আমি খেয়াল করলাম তার গায়ের রং কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তিনি কিছুই খেতে পারছিলেন না। অনেক জোরাজুরির পর তিনি ডাক্তারের কাছে যেতে রাজি হলেন ঠিকই, কিন্তু আমাকে আস্তে করে বললেন, বাবা, আমার যত বড় অসুখী হোক না কেন, আমাকে শুধু পড়তে বারণ করো না। বই ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তখন তার কথা শুনে হেসেছিলাম। ভেবেছিলাম এটা হয়তো নিছকই বইয়ের প্রতি ভালোবাসা। কিন্তু আসল সত্যটা যখন সামনে এলো, তখন আমাদের সবার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ডাক্তার জানালেন চাচির লিভার ক্যান্সার হয়েছে এবং তার শরীরের অনেকটা অংশ জুড়ে ছড়িয়ে পড়েছে। অপারেশন করার আর কোনো উপায় ছিল না। ডাক্তার বললেন জীবনের বাকি দিনগুলো যেন তিনি বিশ্রাম আর নিয়ম মেনে চলেন। আমি সাথে সাথে আমেরিকায় আহমেদকে ফোন করলাম। সে তার মায়ের অসুস্থতার কথা শুনে খুব ভেঙে পড়ল। সে বলল, ভাই, মা সারা জীবন আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। আজ আমরা যা কিছু হয়েছি সব তার জন্যই। এখানকার ডাক্তাররা অনেক ভালো। আমি মাকে আমেরিকায় নিয়ে আসব, তুই শুধু তাকে পাঠানোর ব্যবস্থা করো। আমি যখন চাচিকে এই সিদ্ধান্তের কথা জানালাম, তিনি যেন এক অন্য মানুষ হয়ে গেলেন।
তিনি চিৎকার করে বলতে লাগলেন, আমি কোথাও যাব না, আমার মরণ এই ঘরেই হবে। আল্লাহ আমার কপালে যা লিখেছেন তা এখানেই শেষ হবে। পুরো বাড়ির সবাই একদিকে আর চাচি অন্যদিকে। কেউ তাকে বোঝাতে পারল না কেন তিনি সেই ঘর ছেড়ে কোথাও যেতে চাইছেন না। কিন্তু চাচি আর কতক্ষণ বাধা দেবেন? তার এই জেদের পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? আপনাদের কি মনে হয় চাচি কেন ওই ঘরটা ছাড়তে চাইছিলেন না? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানান। এই গল্পের পরের অংশটি আরও ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর হতে যাচ্ছে, তাই আমাদের সাথেই থাকুন। আপনাদের প্রিয় কোনো ঘটনা থাকলে আমাদের লিখে পাঠাতে পারেন। অবশেষে তিনি একটা শর্ত দিলেন যে তিনি মাত্র 15 দিনের জন্যই আমেরিকা যাবেন, শুধু ডাক্তার দেখিয়েই চলে আসবেন। বাড়ির সবাই রাজি হয়ে গেল। ভাবল একবার ওখানে যাক, তারপর আহমেদই সব সামলে নেবে। চাচি আমেরিকায় চলে গেলেন। চাচির সব মেয়েরা বাড়িতেই ছিল। আমিও আমার স্ত্রীকে নিয়ে ওখানেই ছিলাম। ভাবলাম চাচির খবর পেলে আমরা সবাই যার যার বাড়ি ফিরব। আমরা সবাই অধীর আগ্রহে ডাক্তারের রিপোর্টের অপেক্ষা করছিলাম। ঠিক তখনই এক রাতে খবর এলো যে চাচি আমেরিকায় পৌঁছানোর সাথে সাথেই মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহমেদ ওখান থেকে ওনার লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করছে। খবরটা শুনেই বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমার স্ত্রী তো কেঁদে কেঁদে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। আমি ফ্রিজ খুলে একটা পানির বোতল বের করতে গেলাম, কিন্তু বোতলটা স্পর্শ করতেই হাত থেকে ঠেলে দিলাম। পানির বোতলটা এতটাই গরম ছিল যে আমার হাতটাই প্রায় পুড়ে যাচ্ছিল। কিছুক্ষণ তো আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। ভাবলাম হয়তো কেউ ভুল করে গরম পানি ফ্রিজে রেখেছে। এরপর যখন অন্য আরেকটি বোতল ধরলাম, সেটাও ঠিক একই রকম গরম ছিল। আমি শ্যালককে দেখে জিজ্ঞেস করলাম। সে বলল, কেউ তো পানি গরম করেনি। তারপরও সে তার কান্নারত বোনদের কাছে জানতে চাইল, ফ্রিজে এই ফুটন্ত গরম পানি কে রেখেছে? বাড়ির সবাই সমস্বরে অস্বীকার করল। কেউ জানে না এই ফুটন্ত গরম পানি ফ্রিজে এলো কোত্থেকে। কিছুক্ষণ পর আমার শ্যালক ভাবল, ফ্রিজ থেকে হয়তো একটু বরফ বের করবে। কিন্তু যেই সে বরফের ট্রেতে হাত দিয়েছে, অমনি তার চিৎকার। মনে হলো সে যেন বরফ নয়, সরাসরি জ্বলন্ত কয়লার উপর হাত রেখেছে। সে যন্ত্রণায় ছটফট করতে করতে আমাকে ব্যাপারটা জানালো। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি। ভাবলাম হয়তো ওর মনের ভুল, তাই আমি নিজেই বরফ বের করার জন্য হাত বাড়ালাম। কিন্তু ওরে বাবা, ওটা দেখতে একদম স্বচ্ছ বরফের মতোই ছিল। কিন্তু ছোঁয়া মাত্রই মনে হলো আমার চামড়া ঝলসে যাচ্ছে। এটা যে কতটা রহস্যময় আর ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো সম্ভব নয়। তবে কিছুক্ষণ পর এই ভয়ঙ্কর পরিস্থিতিটাই মানুষের কাছে একটা তামাশার মতো হয়ে দাঁড়ালো। শোকের বাড়িতে আসা মানুষজন একে একে ফ্রিজে রাখা বরফ আর পানির বোতল ছুঁয়ে দেখে অবাক হচ্ছিল। আমি শুধু পরীক্ষা করার জন্য একটা আস্ত কাঁচা ডিম হাতে নিলাম, কিন্তু বিশ্বাস করুন 1 সেকেন্ডও সেটা ধরে রাখতে পারলাম না। ডিমটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গেল, কারণ আমার আঙুলগুলো ততক্ষণে আগুনের তাপে লাল হয়ে গিয়েছিল। আমরা যখন সবাই মিলে ফ্রিজের এই অদ্ভুত রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছি, ঠিক তখনই আমার শ্যালিকা রান্নাঘরে গেল তার বাচ্চাকে দুধ খাওয়াবে বলে। সে যখন চুলা থেকে দুধের পাত্রটা সরাতে গেল, অমনি তার বুক ফাটানো চিৎকার শোনা গেল। হাত পুড়ে যাওয়ায় দুধের পাত্রটা মেঝেতে পড়ে সব নষ্ট হয়ে গেল, আর সে যন্ত্রণায় রান্নাঘরের মেঝেতে বসে পড়ল। তার হাতের তালু এতটাই জ্বলছিল যে সে দিশেহারা হয়ে পানির কলটা ছেড়ে দিয়েছিল হাত ভেজানোর জন্য। কিন্তু পর মুহূর্তেই সে আরও জোরে চিৎকার দিয়ে হাত সরিয়ে নিল, কারণ কল থেকে বরফ ঠান্ডা পানির বদলে গলিত লাভার মতো ফুটন্তন্ত গরম পানি বেরোচ্ছিল। মুহূর্তের মধ্যে সারা বাড়িতে একটা চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন সাহসী লোক ব্যাপারটা পরীক্ষা করে দেখতে চাইল, কিন্তু তারা যখন দেখল সত্যিই পানি ফুটছে, তখন তারা ভয়ে বাড়ি থেকে দৌড়ে পালালো। কিন্তু এখানে থামলে তো হতোই, কিন্তু এখানেও শেষ নয়। এরপর যা শুরু হলো
তা দেখে আমাদের রক্ত হিম হয়ে যাওয়ার দশা। শুধু যে বাড়ির কলগুলো থেকে ফুটন্ত গরম পানি আসছিল তাই নয়, বরং বাড়ির যে কোনো জিনিসে হাত দিলেই সেটা প্রচণ্ড গরম মনে হচ্ছিল। দেয়াল, আলমারি, এমনকি আসবাবপত্র যেন আগুনের তাপে তপ্ত হয়ে উঠেছিল। হঠাৎ করে ঘরের আলমারিতে রাখা জিনিসপত্রগুলো আপনা আপনি নিচে পড়তে শুরু করল। মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য অশরীরী শক্তি প্রচণ্ড রাগে সবকিছু তছনছ করে দিচ্ছে। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আমার চাচির বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কেউই ঠিকঠাক মতো ধর্মকর্ম পালন করত না। আমার 3 চাচাতো ভাই শুধু নাম কাওয়াস্তে ঈদের দিন বা জুম্মার নামাজে মসজিদে যেত। বাড়ির মেয়েরাও কখনো জায়নামাজে দাঁড়াতো না। এমনকি আমি নিজেও চাচিকে কখনো সিজদা দিতে দেখিনি। কিন্তু আজ যেহেতু বাড়িতে একজন মানুষের মৃত্যু হয়েছে, তাই নিয়ম মেনে কোরআন শরীফ আর জায়নামাজ আনা হয়েছিল। কিছু মুরব্বী মানুষ এক কোণায় বসে চাচির আত্মার শান্তির জন্য কোরআন পড়ছিলেন। তখন সময়টা ছিল আসর আর মাগরিবের ঠিক মাঝামাঝি। অনেকেই মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একটা বড় ঘরে সুন্দর করে জায়নামাজ বিছানো ছিল। কিন্তু যেই মাগরিবের আজান হলো আর লোকেরা সেই ঘরে নামাজ পড়ার জন্য ঢুকল, অমনি তারা প্রচণ্ড এক উত্তাপ অনুভব করল। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ যেন বড় কোনো অগ্নিকুণ্ড জ্বালিয়ে রেখেছে। সবাই ভয়ে উল্টো পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। যারা অন্য ঘরে বসে কোরআন পড়ছিলেন তারাও অস্থির হয়ে উঠলেন, কারণ মেঝেতে আর বসে থাকা যাচ্ছিল না। কার্পেট আর জায়নামাজ যেন নিচ থেকে উত্তপ্ত হয়ে উঠছিল। এর কিছুক্ষণ পরেই শুরু হলো আসল তাণ্ডব। হুটহাট করে ঘরের সব বাতি একটা একটা করে ফাটতে শুরু করল। পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের মধ্যে দেখা গেল ছায়ার মতো কিছু একটা সারা ঘরে দ্রুত বেগে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো বানানো গল্প নয় বন্ধুগণ। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ এই ঘটনা নিজের চোখে দেখেছে এবং হাড়ের ভেতর পর্যন্ত সেই ভয় অনুভব করেছে। তারা আজও সেই দিনের ভয়াবহতার সাক্ষী হয়ে বেঁচে আছেন। ভয়ঙ্কর এই পরিস্থিতি দেখে মানুষজন আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস পেল না। হুড়োহুড়ি করে সবাই বাড়ির বাইরে দৌড় দিল। দেখতে দেখতে বিশাল সেই বাড়িটা একদম জনশূন্য হয়ে গেল। ঠিক সেই সময়ে আমাদের এক দূর সম্পর্কের মুরব্বী, যাকে আমরা সবাই বড় নানা বলে ডাকতাম, তিনি সেখানে এসে পৌঁছালেন। তিনি খুবই পরহেজগার মানুষ ছিলেন এবং ঝাড়ফুঁকের কাজও জানতেন। চাচির মৃত্যুর খবর শুনে তিনি যখন বাড়িতে ঢুকলেন, তখন দেখলেন মানুষজন পাগলের মতো পালাচ্ছে। তিনি অবাক হয়ে এর কারণ জিজ্ঞেস করলে আমি তাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু খুলে বললাম। তিনি গম্ভীর মুখে বাড়ির ভেতরে ঢুকলেন, চারদিকে একবার নজর বুলালেন আর মাথা নেড়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। তখন সন্ধ্যার আবছা আলোটুকুও প্রায় শেষ হয়ে এসেছে। চারদিকে রাতের অন্ধকার জেঁকে বসছে। বড় নানা আমাকে বললেন 3-4টা মোমবাতি জোগাড় করে আনতে, আর আমাকে বাড়ির বাইরে সাবধানে দাঁড়িয়ে থাকতে বললেন। তিনিও দরজা ধরে বাইরে এসে দাঁড়ালেন। আমি দৌড়ে গিয়ে পাশের দোকান থেকে মোমবাতি আর দেশলাই কিনে আনলাম। ফিরে এসে দেখি নানা বিড়বিড় করে কিছু একটা পড়ছেন। ততক্ষণে তিনি পুরো বাড়িটা খালি করে ফেলেছেন। পাড়া প্রতিবেশী তো আগেই হাওয়া হয়ে গিয়েছিল, এখন বাড়ির লোকেরাও ভয়ে উঠানে জড়ো হয়েছে। বড় নানা একা হাতে মোমবাতিগুলো নিয়ে ঘরের ভেতরে গেলেন। একটা অদ্ভুত কাণ্ড হলো। বাড়ির সব ইলেকট্রিক বাতি তো আগেই ফেটে গিয়েছিল, কিন্তু এখন অন্য কেউ মোমবাতি জ্বালাতে গেলেও সেগুলো নিভে যাচ্ছিল। শুধু বড় নানার হাতের মোমবাতিগুলোই জ্বলছিল। তবে সেই মোমবাতির শিখাগুলো এমনভাবে কাঁপছিল যেন মনে হচ্ছিল খুব জোরে বাতাস বইছে। অথচ তখন ছিল ভ্যাপসা গরম আর বাতাস একদম বন্ধ ছিল। চাচির মৃত্যুর শোক ততক্ষণে সবার মন থেকে মুছে গেছে। সবাই এখন এই নতুন আপদ আর অলৌকিক ঘটনা নিয়ে আতঙ্কিত। আমার নিজেরও সেই বাড়িতে থাকতে গা ছমছম করছিল।
বাড়ির উপরের তলাগুলো তখন পুরোপুরি জনমানবহীন। বড় নানা বেশ কিছুক্ষণ একা ওই বাড়ির ভেতরে থাকলেন। তিনি একটানা কিছু একটা পড়ে যাচ্ছিলেন। করে তার সাথে ভেতরে গিয়েছিলাম। কিছুক্ষণ পর বড় নানা আমাদের বাইরে আসার ইশারা করলেন। আমরা তিনজন তড়িঘড়ি করে তার পেছন পেছন বেরিয়ে এলাম। বড় নানা বাড়ির প্রধান দরজায় জোরে একটা ফু দিলেন আর আমাদের ডেকে বললেন, বাবা, আপাতত এই বাড়িটা তালাবদ্ধ করে দাও। কাল দিনের আলোয় আমি আবার আসব, তবে আসার আগে আমাকে কিছু বিশেষ মানুষের সাথে পরামর্শ করতে হবে। আমি তো সামান্য মানুষ, তবে মুরব্বীদের কাছ থেকে যতটুকু জ্ঞান পেয়েছি তা থেকে বুঝতে পারছি এই বাড়িটা মারাত্মকভাবে অপবিত্র হয়ে গেছে। এটাকে আগের অবস্থায় ফেরাতে হলে অনেক কষ্ট করতে হবে। তোমরা সবাই সাবধানে থেকো। বড় নানাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আমি চাচাতো দুই ভাইকে নিয়ে নিজের বাড়িতে চলে এলাম। আমাদের বাড়ির সবাই তখন চাচির মৃত্যুর কথা ভুলে শুধু ওই রহস্যময় ঘটনার আলোচনাতেই মগ্ন। এই অদ্ভুত খবরটা দাবানলের মতো সারা এলাকায় ছড়িয়ে পড়ল। পরদিন সকালে আমি আর চাচির ছেলেরা বড় নানার বাড়ির দিকে রওনা হলাম। সেখানে গিয়ে শুনলাম তিনি গত রাতেই কোনো এক বড় বুজুর্গ ব্যক্তির কাছে পরামর্শ নিতে গেছেন এবং এখনও ফেরেননি। প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর নানা ফিরে এলেন। তার চোখে মুখে একটা চিন্তার ছাপ ছিল। তিনি আমাদের জানালেন যে বাড়িটা পবিত্র করার একটা বিশেষ পদ্ধতি তিনি জেনে এসেছেন। আমাদের একটা নতুন বালতি কিনে আনতে হবে এবং কিছু বিশেষ আয়াত জাফরান কালি দিয়ে সাদা কাগজে লিখে সেই কাগজগুলো বালতির পানিতে ধুয়ে নিতে হবে। তারপর সেই পানি সারা বাড়ির দেয়ালে আর মেঝেতে ছিটাতে হবে। বড় নানা আমাদের একটা কাগজ দিলেন যাতে সেই আয়াতগুলো লেখা ছিল। আমি আর চাচির 2 ছেলে মিলে খুব সাবধানে জাফরান কালি দিয়ে আয়াতগুলো কাগজে লিখলাম। বাজার থেকে একটা নতুন টিনের বালতি কিনে তাতে পানি ভরে কাগজগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপর আমরা বড় নানার সাথে সেই অভিশপ্ত বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে ওই বাড়ির সীমানায় পা রাখতেই আমার বুক কাঁপছিল। বড় নানার কথা অনুযায়ী সেখানে নাকি কিছু শক্তিশালী জিন, মুয়াক্কেল আর বদ আত্মার আস্তানা তৈরি হয়েছে। এতদিন এসব কথা শুধু বইয়ের পাতায় বা মানুষের মুখে গল্প হিসেবে শুনেছি, কিন্তু এবার নিজের চোখে দেখার পালা। আমরা আল্লাহর নাম নিয়ে বাড়ির প্রধান দরজা খুলে ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতরে পা রাখতেই আমাদের চোখ ছানা বড়া। মনে হলো যেন এখানে কোনো প্রলয় ঘটে গেছে। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু উলটপালট হয়ে পড়ে আছে। দামি পর্দাগুলো ছিঁড়ে কুটি কুটি হয়ে আছে, যেন কোনো হিংস্র প্রাণী সেগুলো দাঁত দিয়ে কামড়ে টেনে নামিয়েছে। মেঝেতে দামি দামি কাচের বাসন ভেঙে পড়ে আছে। বিছানার চাদর আর বালিশগুলো এমনভাবে ছড়ানো ছিটানো যে চেনার উপায় নেই। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রতিটি জিনিস কালকের মতোই আগুনের মতো গরম হয়ে আছে। কলগুলো ছাড়তেই আবার সেই টকবগে গরম পানি বের হতে লাগলো। রান্নাঘরে রাখা খাবারগুলো থেকে এমন পচা দুর্গন্ধ আসছিল যে মনে হচ্ছিল ওগুলো কয়েক বছর ধরে ওখানে পচছে। পুরো বাড়িটার পরিবেশ ছিল গুমুট আর দমবন্ধ করা। আমরা কাঁপতে কাঁপতে প্রথম ঘরটাতে ঢুকলাম। নানা নিজের হাতে মগ ভরে বালতি থেকে পানি নিলেন এবং 2 দেয়ালের কোণায় সেই পানি ছিটিয়ে দিলেন। পানি পড়ার সাথে সাথেই এক অদ্ভুত কাণ্ড ঘটল। মনে হলো যেন জ্বলন্ত কয়লার উপর কেউ পানি ঢেলে দিয়েছে। ছ্যাঁত করে একটা বিকট শব্দ হলো আর সাথে সাথে পুরো ঘরটা ঘন সাদা ধোঁয়ায় অন্ধকার হয়ে গেল। নানা আগেভাগেই আমাদের 3 জনের গলায় বিশেষ কিছু তাবিজ পরিয়ে দিয়েছিলেন। সত্যি বলতে ওই তাবিজগুলোর কারণেই আমরা কিছুটা মনের জোর পাচ্ছিলাম, নইলে ওই ভয়ঙ্কর পরিবেশে 1 সেকেন্ড টিকে থাকা অসম্ভব ছিল। নানা আমাদের আবার পানি ঢালতে ইশারা করলেন। আমরা বিসমিল্লাহ বলে 1 মগ পানি সেই একই জায়গায় ঢাললাম। এবার শুধু ধোঁয়াই বের হলো না, বরং মনে হলো যেন দেয়ালের মাঝখানে একটা ফাটল ধরল, আর সেই ফাটল দিয়ে কালো ছায়ার মতো কিছু একটা বেরিয়ে দ্রুত অন্য ঘরে চলে গেল। সাথে সাথেই ঘরের সব জানালার কাঁচ বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল।
নানা এক মুহূর্ত দেরি না করে ঘরের অন্য কোণায় পানি ছিটিয়ে দিলেন, আর অমনি যেন গোটা বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করল। চারপাশ থেকে কাঁচ ভাঙার আর আসবাবপত্র উল্টে যাওয়ার ঝনঝন শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কোনো অদৃশ্য মানুষ ভারী বুটজুতো পরে সারা বাড়িতে দৌড়ে বেড়াচ্ছে। যদিও তখন বাইরে কড়া রোদ আর ভর দুপুর, তবুও আমাদের কলিজা শুকিয়ে যাচ্ছিল। কিন্তু আসল তাজ্জব ব্যাপার তো তখন ঘটল যখন আমরা তৃতীয় মগ পানি নেয়ার জন্য বালতির দিকে হাত বাড়ালাম। বালতিটা যেখানে রাখা ছিল সেখানে সেটা নেই। আমরা চারজনই হতবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পুরো ঘরে বালতিটা কোথাও নেই। নানা তড়িঘড়ি করে ঘর থেকে বের হলেন, আমরাও তার পেছনে ছুটলাম। এক ঘর থেকে অছনে ছুটলাম, এক ঘর থেকে অন্য ঘর, দোতলা থেকে তিনতলা সব খুঁজলাম, কিন্তু সেই পানির বালতি যেন হাওয়ায় মিলিয়ে গেল। নানা উঠোনে এসে দাঁড়িয়ে বিড়বিড় করে কিছু একটা পড়তে শুরু করলেন। হঠাৎ আমাদের নজর গেল কোণায় থাকা একটা বড় ফুলের টবের দিকে। দেখলাম বালতির হাতলের সামান্য অংশ মাটির উপর দেখা যাচ্ছে। কাছে গিয়ে দেখি বালতিটা উঠোনের শক্ত মাটির নিচে অর্ধেকটা দেবে আছে। আমরা ভাবলাম হয়তো বালতিটা কাদা মাটিতে ভরা থাকবে, কিন্তু নানা যখন বালতির হাতল ধরে টান দিলেন তখন অবাক হয়ে দেখলাম বালতিটা একদম পরিষ্কার পানিতে ভরা, আর সেটা অনায়াসেই মাটি থেকে বেরিয়ে এলো। নানা আবার সেই পানি ঘরের দেয়ালে ছিটাতে শুরু করলেন। একসময় সব পানি শেষ হয়ে গেল, কিন্তু দৃশ্যত বাড়ির অবস্থার কোনো পরিবর্তন হলো না। সেদিন আমরা আবার বাড়িটা তালা মেরে ফিরে এলাম। নানা আবার সেই বুজুর্গের কাছে গেলেন এবং নতুন নির্দেশ নিয়ে এলেন। এবার বলা হলো অন্তত ২০ বালতি পানি এভাবে ২ দিনের মধ্যে সারা বাড়িতে ছিটাতে হবে। টানা ২ দিন ধরে আমি, চাচার ২ ছেলে আর নানা মিলে শুধু জাফরান কালি দিয়ে আয়াত লিখলাম আর পানিতে গুলিয়ে ফেললাম। এই কাজটা করার জন্য আমাদের পাশের বাড়ির লোকেদের কাছ থেকে পানি নিতে হয়েছিল। প্রতিবেশীরাও তখন এতটাই আতঙ্কে ছিল যে তারা নিজেদের বাড়ি ছেড়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নিয়েছিল। সেই বুজুর্গের একটা কড়া নির্দেশ ছিল যে যতক্ষণ না সব ঘরের দেয়াল পুরোপুরি ঠান্ডা হবে ততক্ষণ চাচার শোবার ঘরটা খোলা যাবে না। চাচার সেই ঘরটা সব সময় তালাবদ্ধ থাকত, কারণ তিনি সেখানে গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতেন। চাচি মারা যাওয়ার আগে ওই ঘরে তালা দিয়ে চাবি নিজের কাছে রেখেছিলেন। ২ দিন ধরে আমরা সেই অসহনীয় গরম আর ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কাজ করে গেলাম। ধীরে ধীরে দেয়ালগুলো থেকে ধোঁয়া ওঠা বন্ধ হলো আর ঘরের তাপমাত্রাও স্বাভাবিক হয়ে এলো। ১৯ নম্বর বালতি পানি শেষ করার পর নানা বললেন, এবার চাচার ঘরের তালা খোলার সময় হয়েছে। আমরা ২০ নম্বর বালতিটা খুব যত্ন করে তৈরি করলাম এবং চাচার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। আমি এই প্রথমবার ঘরটা দেখার সুযোগ পাচ্ছিলাম। চাচার পুরো বাড়িটা আধুনিক করে বানানো হলেও এই একটা ঘর ছিল একদম সেকেলে আর ভাঙাচোরা। ঘরের ভেতরে ঢুকতেই একটা ভ্যাপসা গন্ধ আর দম বন্ধ করা অন্ধকার আমাদের ঘিরে ধরল। ঘরের এক কোণায় একটা পুরনো কাঠের তাক ছিল, যাতে গুটি কয়েক জীর্ণ বই রাখা। বইগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো কোনো প্রাচীন রহস্যময় বিদ্যার ওপর লেখা। তাকটার পাশেই ছিল চাচার বিছানা। নানা ইশারা করতেই আমরা বিছানাটা সরিয়ে ফেললাম। যেই দেয়ালের নিচের দিকে পানি ঢালতে গেলাম অমনি সেখান থেকে একটা মানুষের খুলি আর কিছু হাড়গোড় বেরিয়ে এলো। ওগুলো যে কোনো মানুষের অবশিষ্টাংশ ছিল তাতে কোনো সন্দেহ নেই। নানা দ্রুত হাতে ঘরের ৪ কোণায় পানি ছিটিয়ে দিলেন। পানি পড়ার সাথে সাথে পুরো বাড়িটা এমনভাবে দুলে উঠল যে মনে হলো এখনই ভেঙে পড়বে। এবার আর কোনো ভাঙচুর হলো না, বরং হঠাৎ করেই বাড়ির প্রতিটি আসবাবপত্রে দাউ দাউ করে আগুন ধরে গেল। আমরা কোনো মতে প্রাণ হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখি পুরো বাড়িটা আগুনের লেলিহান শিখায় জ্বলছে। অবাক করা বিষয় হলো আগুনের তাপে বাড়ির আধুনিক সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেলেও চাচির সেই পুরনো আমলের জিনিসগুলো একদম অক্ষত ছিল। চাচি নিজের হাতে কাজ করে যা কিছু বানিয়েছিলেন সেগুলোর গায়ে আগুনের একটা আঁচও লাগেনি।
আগুন যখন পুরোপুরি নিভে গেল তখন নানা আমাদের সবকিছু বুঝিয়ে বললেন। তিনি জানালেন, তোমাদের চাচি কোনোভাবে চাচার সংগ্রহে থাকা পুরনো বইগুলোর মধ্যে সিফলি বা কালো জাদুর কোনো বই পেয়েছিলেন। তিনি শুধু সেটা পড়েই ক্ষান্ত হননি, বরং গোপনে সেই শয়তানি বিদ্যার চর্চা শুরু করেছিলেন। এই কাজের জন্য তিনি এক কুখ্যাত শয়তান সাধকের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই ভয়ঙ্কর আমল করার কারণেই তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছিল। চাচি যদি আর কয়েক মাস বেঁচে থাকতেন তবে তিনি এই কালো জাদুর একজন বিশেষজ্ঞ উঠতেন। তার এই অগাধ ধনসম্পদ আর বিলাসিতা সবই ছিল সেই শয়তানি শক্তির দান। আর ওই জাদুর প্রভাবেই বাড়িটা জিন আর বদ আত্মাদের আস্তানায় পরিণত হয়েছিল। যেহেতু ওই বাড়িতে কখনো কোনো ইবাদত হতো না, তাই অশুভ শক্তিগুলো সেখানে জাঁকিয়ে বসেছিল। কিন্তু চাচির মৃত্যুর পর যখন কোরআন পড়া শুরু হলো, তখন ওই শক্তিগুলো অস্থির হয়ে আক্রমণ শুরু করে। দ্বিতীয় কারণ হলো, চাচি বেঁচে থাকতে তার আমল দিয়ে ওই জিনিসগুলোকে বশ করে রেখেছিলেন। তার মৃত্যুর পর সেই বন্ধন ছিঁড়ে যায় এবং ওগুলো মুক্ত হয়ে পুরো বাড়ি দখল করে নেয়। এসব শুনে আমাদের সবার রক্ত হিম হয়ে গেল। আমরা ভয়ে ভয়ে নিজেদের বাড়িতে ফিরে এলাম। ঠিক যে রাতে চাচির বাড়িতে আগুন লেগেছিল, সেই একই রাতে আমার বাড়িতেও আমার স্ত্রীর যৌতুকের জিনিসপত্রগুলোতে হঠাৎ আগুন ধরে যায়। কারণ ওই যৌতুকের জিনিসগুলো কেনা হয়েছিল চাচির দেওয়া সেই অশুভ টাকায়। পরে জানতে পারি আমার অন্য ভাইদের বাড়িতেও একই রকম দুর্ঘটনা ঘটেছিল। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে এই অভিশপ্ত বিষয় নিয়ে আর কোনো আলোচনা করব না। আজও চাচির সেই বাড়িটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেউ সেটা কেনেও না, আর চাচির ছেলেরাও সেখানে ফেরার সাহস পায় না। আসলে যারা কুফরি বা কালো জাদুর পথে হাঁটে, তারা শুধু নিজেদেরই ধ্বংস করে না, বরং পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। আল্লাহ আমাদের সবাইকে এসব অনিষ্ট থেকে রক্ষা করুন, আমিন। এই বলেই সিফাত আলম তার লোমহর্ষক অভিজ্ঞতা শেষ করলেন। আশা করি এই সত্য ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। জীবন যেমনই হোক, ভালো থাকার চেষ্টা করাই আসল কথা। এরপর যে ঘটনাটি আপনাদের শোনাবো সেটি আমাদের কাছে পাঠিয়েছেন আবির। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা, আশা করি সবাই সুস্থ আছেন। আমার নাম আবির এবং বর্তমানে আমি সাভারের গ্যান্ডা এলাকায় থাকছি। এর আগেও আমি একটি ঘটনা লিখে পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো কোনো কারণে সেটি আপনাদের নজরে আসেনি। তাতে একটু মন খারাপ হলেও আবারও নতুন উদ্যমে এই ঘটনাটি লিখতে বসলাম। এই ঘটনাটি আমার আর আমার এক বন্ধুর সাথে ঘটেছিল। বেশি ভূমিকা না করে সরাসরি মূল ঘটনায় চলে যাই। সালটা ছিল 2016 বা 2017 দিকে। তারিখটা ঠিক মনে নেই, তবে নভেম্বর মাসের কোনো এক শীতের রাত ছিল। আমাদের এলাকার আলেমদের উদ্যোগে একটা বড় ইসলামিক সমাবেশের আয়োজন করা হয়েছিল। সমাবেশটা ছিল আমাদের বাড়ির ঠিক পাশেই একটা বড় বাজারে। প্রসঙ্গত বলে রাখি, আমার গ্রামটি সিরাজগঞ্জ জেলার শালঙ্গা থানায় অবস্থিত। ঘটনার দিন আমি আর আমার 4 বন্ধু মিলে সন্ধ্যার পরেই খাওয়া দাওয়া শেষ করে বাজারের দিকে রওনা হলাম। বাজারে তখন লোকে লোকারণ্য। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে সমাবেশের প্যান্ডেলের এক কোণায় বসে পড়লাম ওয়াজ শোনার জন্য। ঘড়িতে তখন রাত 10টা কি 10:30 বাজে। বসে থাকতে থাকতে আমাদের এক বন্ধু প্রস্তাব দিল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমরা সবাই মিলে সমাবেশ থেকে বের হয়ে বাজারের ভেতরের দিকে হাঁটতে শুরু করলাম। আমাদের মধ্যে 2-3 জন ধূমপানে অভ্যস্ত ছিলাম। যেহেতু গ্রামে আমাদের সবাই বেশ ভদ্র ছেলে হিসেবে জানত, তাই বাজারের ভেতর সবার সামনে ধূমপান করার সাহস পাচ্ছিলাম না। এক বন্ধুকে সিগারেট কিনে আনতে বলে আমরা বাজারের শেষ মাথায় নির্জন জায়গায় চলে গেলাম। কিছুক্ষণ পর বন্ধু সিগারেট নিয়ে হাজির হলো, কিন্তু সেখানেও মানুষের আনাগোনা থাকায় আমরা নিরাপদ বোধ করছিলাম না। শেষমেশ আমরা সবাই ঠিক করলাম আমার বড় চাচার সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে গিয়ে বসব। পরিত্যক্ত বলছি কারণ ওই বাড়িটার কাজ প্রায় 4-5 বছর ধরে বন্ধ ছিল।
এবং চারদিকে জঙ্গল গজিয়ে গিয়েছিল। তার উপর ওই বাড়ি নিয়ে এলাকায় অনেক ভৌতিক কথা প্রচলিত ছিল। আমরা সবাই মিলে সাবধানে বাড়ির ছাদে উঠে গেলাম। সেখানে বসে সিগারেট শেষ করে আড্ডা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আকাশে তখন এক ফালি চাঁদ দেখা যাচ্ছিল, আর নভেম্বরের কুয়াশার কারণে চারপাশটা কেমন যেন ঘোলাটে লাগছিল। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর হঠাৎ আমার নজর গেল বিল্ডিংয়ের পাশের একটা বাড়ির ভাঙা দেয়ালের দিকে। দেখলাম সেই ভাঙা দেয়াল গলে একটা রহস্যময় মেয়ে বেরিয়ে আসছে। আমি চমকে উঠে বন্ধুদের ফিসফিস করে বললাম, ওই দেখ, ওটা কে? আমার বন্ধু অবাক হয়ে বলল, কই, কোথায়? ওখানে কি আসলেই কেউ নেই? আমি বন্ধুদের আঙুল দিয়ে পরিষ্কার করে দেখালাম যে কেউ একজন দেয়ালের কাছে দাঁড়িয়ে আছে। এবার ওরাও ব্যাপারটা খেয়াল করল এবং থমকে গেল। আমাদের মধ্যে একজন সাহস সঞ্চয় করে চিৎকার করে জিজ্ঞেস করল, কে কে ওখানে দাঁড়িয়ে? আমাদের গলার আওয়াজ শুনতেই মেয়েটি ঠিক যে পথ দিয়ে এসেছিল, অর্থাৎ সেই ভাঙা দেয়ালের ফাটল দিয়েই আবার ভেতরে অদৃশ্য হয়ে গেল। সত্যি বলতে আমরা এতে খুব একটা অবাক হইনি, কারণ আমরা জানতাম ওই বাড়িতে একটা পাগল মেয়ে থাকে। হয়তো সেই কোনো কারণে বাইরে বেরিয়ে এসেছিল। তাই আমরা বিষয়টি আর পাত্তা না দিয়ে ওখান থেকে দ্রুত চলে আসার সিদ্ধান্ত নিলাম। ঠিক করলাম এখন আর ওই জনসভায় যাব না। তার চেয়ে বরং আমাদের বাড়ির নারিকেল গাছ থেকে কয়েকটা ডাব চুরি করা যাক। নিজেদেরই তো গাছ, চুরি করলে কে আর কি বলবে। এই ভেবে আমরা যখন এগোচ্ছি তখনই শুরু হলো আসল রহস্য। আমরা যখন ডাব পাড়ার জন্য গাছের কাছে গেলাম এবং আমার এক বন্ধু গাছে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই দেখলাম দূর থেকে কেউ একজন বিশাল একটা বিদেশি টর্চ লাইট চালিয়ে আমাদের দিকেই হেঁটে আসছে। আমরা ভাবলাম লোকটা যেই হোক না কেন, সে চলে যাওয়ার পর আমরা আমাদের ডাব চুরির মিশন শুরু করব। ধরা না পড়ার জন্য আমরা রাস্তা ধরে লোকটার উল্টো দিকে হাঁটতে শুরু করলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমরা যেদিকেই যাচ্ছি লোকটাও ঠিক আমাদের পিছু পিছু একই পথে আসছে। একরকম বিরক্ত আর চিন্তিত হয়ে আমরা রাস্তার পাশেই একটা বিশাল বাঁশ ঝাড়ে ঢুকে পড়লাম, যেটাকে আমাদের এলাকায় আড়া বলা হয়। প্রায় 2-2.5 বিঘার এই আড়াটা বাঁশ আর ঘন লপাতায় এমনভাবে ঢাকা ছিল যে দিনের বেলাতেও সেখানে ঘুটঘুটে অন্ধকার লাগত। মানুষ সচরাচর ওখানে ভয়ে আসতো না, কারণ শোনা যায় ওখানে একটা আম গাছে কেউ একজন আত্মহত্যা করেছিল। মাঝরাতে নাকি সেখান থেকে কান্নার শব্দ ভেসে আসত। কিন্তু এখানে ঢোকার পর আমাদের সাথে যা ঘটল তা ছিল কল্পনার বাইরে। আমরা সেই আড়ার ভেতরে ঢোকা মাত্রই মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি। বাইরের চেয়ে ভেতরের আবহাওয়া অনেক বেশি ঠান্ডা, আর চারপাশটা একদম অন্ধকার। সবচেয়ে অবাক করা বিষয় হলো, সেই ঘন বাঁশ ঝাড়ের ভেতরে অনবরত একটা হিমশীতল বাতাস বইছিল, যা আমাদের শরীর কাঁপিয়ে দিচ্ছিল। জঙ্গলে ঢুকেই আমরা সাময়িকভাবে একটা উঁচু মাটির ঢিবির ওপরে বসলাম। মিনিটখানেক বসার পর আমি বন্ধুদের বললাম, তোরা এখানে একটু দাঁড়া, আমি একটু বাথরুম থেকে আসছি। আমি মাত্র কয়েক কদম দূরে গিয়েছিলাম, 30 সেকেন্ড পর ফিরে এসে বললাম, চল এবার বের হওয়া যাক, লোকটা হয়তো চলে গেছে। কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। আমি অবাক হয়ে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকেই খুঁজে পেলাম না। আশেপাশে কারো কোনো অস্তিত্ব নেই, শুধু নিঝুম অন্ধকার আর গা ছমছমে নীরবতা। ভয়ে আমার বুক ধরফর করতে লাগলো। পকেট থেকে ফোন বের করে দেখি চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে গেছে। তখন আমি একটা সাধারণ বাটন ফোন ব্যবহার করতাম, যাতে কোনো টর্চ লাইটও ছিল না। প্রায় 1 মিনিট ধরে বন্ধুদের খোঁজাখুঁজি করার পর আমি বিরক্ত হয়ে মনে মনে বললাম, থাক তোরা মজা করতে থাক, আমি একাই চললাম। আমি বারবার ফোনটা অন করার চেষ্টা করতে লাগলাম। ফোন অন হওয়ার সময় স্ক্রিনের যে সামান্য নীলচে আলো হয়, সেই আলোতেই কোনো রকমে পথ চিনে ওই জঙ্গল থেকে বেরিয়ে অন্ধের মতো দৌড়ে বাড়ির সামনে চলে এলাম। বলে রাখি, আমাদের বাড়ি থেকে ওই আড়ার পেছনের অংশটা পরিষ্কার দেখা যেত। আমি যখন বাড়ির উঠোনে পা দেব, ঠিক তখনই আমার চোখ পড়ল আড়ার পেছনের অংশে। তার একটু পশ্চিমেই ছিল একটা নদী।
দেখতে পেলাম সেখানে ৩-৪ জন লোক টর্চের আলো জ্বালিয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে। আমি ভাবলাম ওরাই হয়তো আমার বন্ধুরা, কিন্তু এখানে একটা রহস্য রয়ে গেছে যা শুনলে আপনারাও চমকে উঠবেন। আমি বন্ধুদের সাথে যোগ দেওয়ার জন্য যেই না পা বাড়িয়েছি, অমনি আমাদের বাড়ির ৪-৫টা পোষা কুকুর আমাকে ঘিরে ধরল। ওরা এমনভাবে ঘেউ ঘেউ করছিল যেন আমাকে কোনোভাবেই সামনে যেতে দেবে না। আমি যতবারই এগোতে চাইছিলাম, কুকুরগুলো আমাকে চারপাশ থেকে আটকে দিচ্ছিল। মনে হচ্ছিল ওরা আমাকে কোনো বড় বিপদ থেকে বাঁচাতে চাইছে। কিছুক্ষণ পর হঠাৎ করেই ওই টর্চের আলোগুলো বাতাসের সাথে মিশে উধাও হয়ে গেল। তখনই আমার মনে ভীষণ ভয় কাজ করতে শুরু করল। আমি আর এক মুহূর্ত দেরি না করে সোজা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বলে রাখি, নদীর ওই পাড়টায় ৪০ থেকে ৫০ মিটার দূরত্বে দুটো বিশাল তাল গাছ আছে। গ্রামের মানুষ বলে ওখানে এক বিশাল দেহী বাউল একতারা হাতে দাঁড়িয়ে থাকে। সে নাকি ২ তাল গাছে ২ পা দিয়ে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা কেউ যদি তাল পড়ার শব্দ শুনে সেখানে তাল কুড়ুতে যায়, তবে তালের বদলে তার হাতে চলে আসে মানুষের পচা মাথার খুলি। এরকম অভিজ্ঞতা অনেকেরই হয়েছে বলে আমরা শুনেছি। যাই হোক, আমি বিছানায় শুয়ে শুয়ে ভাবছিলাম, বন্ধুরা আমার সাথে এমন মজা কিভাবে করতে পারল? ভয় দেখানোর তো আরও অনেক উপায় ছিল, কিন্তু এটি কি ধরনের মজা ছিল? বিছানায় শুয়ে এসবই ভাবছিলাম, ঠিক তখনই বাইরে থেকে একটা পরিচিত ডাক শুনলাম। এটা আমার বন্ধুর গলা ছিল। ৩ বার ডাকার পর আমি সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বল, কি হয়েছে? ওপাশ থেকে বন্ধু বলল, বাসায় পৌঁছেছিস? আমি বললাম, হ্যাঁ চলে এসেছি। ও শুধু বলল, আচ্ছা থাক, কাল দেখা হবে। বন্ধুরা, গল্পের আসল টুইস্ট কিন্তু এখানেই শেষ নয়। সেটা টের পেলাম পরের দিন বিকেলে। পরের দিন ওদের সাথে দেখা হওয়া মাত্রই ওরা আমাকে বেধড়ক মারধর শুরু করলো। আমি তো হোঁচট চেয়ে গেলাম। বললাম, আরে মারছিস কেন? তোদের তো মার খাওয়া উচিত ছিল। কাল রাতে কি করলি মনে নেই? ওরা রেগে বলল, আমরা করেছি? তুই আমাদের সাথে যা করেছিস সেটা বলো আগে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আমি আবার কি করলাম? তখন ওদের একজন যা শোনালো সেটা শুনে আমার রক্ত হিম হয়ে গেল। ওরা বলল, শোন তাহলে, তুই যাওয়ার মাত্র ২০-২৫ সেকেন্ড পরেই আমরা তোকে ডাকলাম যে আমরা নদীর দিকে যাচ্ছি। বড় জোর ৩০ সেকেন্ড হবে, তাকিয়ে দেখি তুই পেছনে নেই। আমরা তোকে খুঁজতে উল্টো দিকে হাঁটা শুরু করলাম। দেখলাম যে লোকটা আমাদের পেছনে আসছিল সে ওই তাল গাছের নিচে আলো নিয়ে এসে থামল। আর ঠিক তারপরেই আলো সহ লোকটা ভোজবাজির মতো গায়েব হয়ে গেল। এটা দেখে আমার ভয়ে পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু তোর কোনো দেখা নেই। শেষে যখন হাল ছেড়ে দিয়ে বাগান থেকে বের হতে যাব, ঠিক তখনই বিকট এক শব্দে আমাদের সামনে একটা বাঁশ ভেঙে পড়ল। মুরব্বীরা বলতো, এভাবে বাঁশ পড়লে তার ওপর বা নিচ দিয়ে যেতে নেই। কিন্তু এরপর যা ঘটল সেটা ছিল আরও রহস্যময়। ওরা উল্টো পথে যাওয়ার সাহস পায়নি, কারণ ওদিকেই ছিল সেই অভিশপ্ত জোড়া তাল গাছ। ওরা দোয়া কালাম পড়তে থাকলো, কিন্তু সামনে যাওয়ার সাহস পাচ্ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ সেই বাঁশটা নিজে নিজেই সোজা হয়ে গেল। তখন পাশ দিয়ে দুজন মানুষকে যেতে দেখে ওরা সাহস করে দৌড়ে সেখান থেকে পালায়, আর আমার বাড়িতে গিয়ে আমাকে ডাক দেয়। আমি তো শুনে আকাশ থেকে পড়লাম। ওরা বলছে ৩০ সেকেন্ড, আর আমি ১ মিনিট ধরে ওদের খুঁজেছি। আমরা একই জায়গায় ছিলাম, কিন্তু কেউ কাউকে দেখিনি। এই হিসাব আমি আজও মেলাতে পারিনি। কিন্তু গল্পের আসল ভয় তো তখনও বাকি। সেদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে আর কোনো দিন রাত বিরেতে বাইরে বের হব না। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, ঠিক সেই রাতেই আমার প্রেমিকা মেসেজ দিয়ে বলল ওর খুব বিপদ। ও মানসিকভাবে ভেঙে পড়েছে আর দেখা করতে চায়। বন্ধুদের ডাকার সাহস ছিল না, কারণ ওরা পরিষ্কার মানা করে দিয়েছিল। অগত্যা একাই রওনা দিলাম। ওর বাড়ি যেতে হলে একটা নদী পার হতে হতো। তখন নদীর পাড়টা ছিল একদম নিস্তব্ধ আর ভয়ঙ্কর। কোনো অংশটা সবচেয়ে অবাক করল? কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করুন। মানুষের ভালোবাসা আর বন্ধুত্ব যে কোনো ভয়কে জয় করতে পারে।
কিন্তু সেই রাতের ভয়টা ছিল ছিল একেবারেই আলাদা।